শহরের একটি ব্যস্ত রাস্তা দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল ভারতীয় সেনাদের একটি কনভয়। যেতে যেতে হঠাৎ করেই একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়। সেনারা তখন গাড়িটিকে সাইডে দাঁড় করিয়ে টায়ার ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন লোকাল থানার একজন দাম্ভিক সাব ইন্সপেক্টর। তিনি তার ক্ষমতার দাপট দেখাতে গিয়ে ভারতীয় সেনার এক মেজরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিতে লাগলেন। কিন্তু তার ঠিক 5 মিনিট পর এমন এক ঘটনা ঘটল যাতে করে এই পুলিশ অফিসার নিজের সব অহংকার ভুলে গিয়ে এই সেনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন। এবং তারপর এমন এক ঘটনা ঘটল যা শুনলে আপনারাও চমকে উঠবেন। আজকের এই ঘটনাটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের আরও একটা অনুরোধ। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। কাশ্মীরের শ্রীনগর রেল হাইওয়ের ওপর সূর্যটা তখন ঠিক মাথার ওপরে। পিচ ডালা রাস্তা থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। মরুপ্রান্তর আর পাহাড়ের খাঁজকাটা রাস্তার ওপর দিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনীর 5টি বিশাল ট্রাক। ট্রাকগুলো ইঞ্জিনের গর্জন আর চাকার ঘর্ষণে স্তব্ধ পাহাড়ি এলাকা মুখরিত হয়ে উঠেছে। সামনের গাড়িবহরটির নেতৃত্ব দিচ্ছেন মেজর গোবিন্দ সিং। চওড়া কাঁধ, তীক্ষ্ণ চোখ আর চোয়ালে এক দৃঢ় সংকল্পের ছাপ। গত 10 বছর ধরে ভারতীয় সেনার হয়ে দেশের সেবা করছেন তিনি। তার পাশে চালকের আসনে বসে আছে তার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী ল্যান্স নায়ক রাকেশ শর্মা। পিছনের ট্রাকগুলোতে রয়েছে দক্ষ জওয়ানদের একটি দল। সকালবেলা যখন সদর দপ্তর থেকে জরুরি কল এসেছিল, তখন মেজর গোবিন্দ জানতেন আজকের দিনটা সাধারণ হবে না। গোপন সূত্রে খবর এসেছে একদল সশস্ত্র অনুপ্রবেশকারী সীমান্তের ওপার থেকে জঙ্গল আর পাহাড়ের আড়ালে ভারতে ঢোকার চেষ্টা করছে। তাদের রুখতে হবে দ্রুত, সময় খুব কম। গাড়ির ভিতরে বসে মেজর গোবিন্দ ঘড়ির দিকে তাকালেন। রাকেশকে বললেন, রাকেশ, আমাদের হাতে সময় কম, বিকেলের মধ্যেই আমাদের চেকপোস্টে পৌঁছাতে হবে। রাকেশ স্টিয়ারিং শক্ত করে ধরে উত্তর দিল, জি স্যার, আমি গতি বাড়িয়ে দিচ্ছি, তবে এই রাস্তাটা একটু বেশিই সরু। সেনার কনভয়টি তখন একটি ব্যস্ত বাজারের ভিতর দিয়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে থাকা ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়া বাচ্চারা সেনাদের ট্রাক দেখেই হৈ হৈ করে উঠল। কেউ কেউ নিজের ছোট্ট হাতটি কপালে ঠেকিয়ে স্যালুট জানালো। বয়স্ক মানুষরা রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধার চোখে তাকাচ্ছিল। তাদের চোখে মুখে এক অদ্ভুত নিরাপত্তার বিশ্বাস। মেজর গোবিন্দ উইন্ডো দিয়ে হাত নাড়িয়ে বাচ্চাদের অভিবাদন জানালেন। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, এই সাধারণ মানুষদের ভালোবাসা আর আস্থাই তো আমাদের লড়াই করার শক্তি দেয়। তিনি রাকেশের দিকে তাকিয়ে বললেন, দেখেছ রাকেশ, এই দেশের মানুষেরা আমাদের কতটা সম্মান করে, এটাই তো আমাদের আসল পাওনা। রাকেশ হাসল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ একটি বিকট আওয়াজে কেঁপে উঠল সামনের ট্রাকটি। গাড়িটি হঠাৎ বাম দিকে ঝুঁকে গেল এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার প্রায় মাঝখানে এসে থেমে গেল। রাকেশ দ্রুত ব্রেক কষল। মেজর গোবিন্দ ভুরুকুচকে জিজ্ঞেস করলেন, কি হলো রাকেশ, হঠাৎ থেমে গেলে কেন? রাকেশ কাঁচুমাচু হয়ে বলল, স্যার, মনে হচ্ছে চাকা পাংচার হয়ে গেছে। একটা নয়, পিছনের দুটো চাকা একসাথে বসে গেছে। মেজর দ্রুত গাড়ি থেকে নামলেন। দেখলেন পরিস্থিতি বেশ জটিল। ট্রাকটি যে জায়গায় দাঁড়িয়েছে সেটা ঠিক একটি ট্রাফিক মোড়ের কাছে। রাস্তাটি এমনিতেই সরু, তার উপর বিশাল ট্রাকটি মাঝপথে দাঁড়িয়ে যাওয়ায় দুপাশ থেকে আসা সিভিলিয়ান গাড়িগুলো আটকে যেতে শুরু করেছে। মেজর গোবিন্দ তদারকি করতে শুরু করলেন। রাকেশ, জলদি জ্যাক লাগাও, বাকিদের বলো গাড়ি থেকে নেমে ট্রাফিক সামলাতে, রাস্তা ব্লক রাখা যাবে না। রাকেশ পরীক্ষা করে এসে বলল, স্যার, পিছনের ডাবল চাকার বেয়ারিংও মনে হচ্ছে সমস্যা হয়েছে। এই অবস্থায় গাড়ি সরাতে গেলে এক্সেল ভেঙে যেতে পারে। ঠিক করতে অন্তত 40 থেকে 45 মিনিট লাগবে। মেজর কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। একদিকে জরুরি মিশন, অন্যদিকে যান্ত্রিক গোলযোগ। তিনি শান্ত গলায় বললেন, ঠিক আছে, কাজ শুরু করো, আমি দেখছি কিভাবে রাস্তার কিছুটা ফাঁকা করা যায়।
ঠিক সেই সময় সেই রাস্তা ধরে এগিয়ে আসছিলেন সেখানকার লোকাল থানার সাব ইন্সপেক্টর অজিতেশ দত্ত। অজিতেশ বাবু এলাকায় তার মেজাজ আর ক্ষমতার দাপটের জন্য পরিচিত। সাধারণ মানুষ তাকে জমের মতন ভয় পায়। ঘুষ নেওয়া আর ক্ষমতার অপব্যবহার করাই যেন তার নেশা। থানা থেকে জিপ নিয়ে বেরোনোর সময় রাস্তায় জ্যাম দেখে অজিতেশ বাবুর মেজাজ সপ্তম আকাশে চড়ে গেল। তিনি তার কনস্টেবলকে চিৎকার করে বললেন, আরে কার এত বড় সাহস যে এসআই অজিতেশ দত্তের রাস্তার জ্যাম লাগায়? চল তো দেখি আজ কার কপালে দুঃখ আছে। জিপ থেকে নেমে যখন তিনি দেখলেন সারিবদ্ধ সেনা ট্রাক দাঁড়িয়ে আছে, তখন তার রাগ কামানোর বদলে আরও বেড়ে গেল। তার অহংকারে চোট লাগলো। তিনি ভাবলেন, উর্দির জোর কি শুধু ওদেরই আছে? পুলিশও তো সরকারি। পাশ থেকে কনস্টেবল রতন ফিসফিস করে বললেন, স্যার ওগুলো তো আর্মির গাড়ি, মেজর র্যাঙ্কের অফিসার আছেন বোধহয়, কথা না বাড়ানোই ভালো হবে। কনস্টেবলের কথায় রেগে গিয়ে অজিতেশ দত্ত গর্জে উঠলেন, চুপ কর, আর্মি হয়েছে তো কি হয়েছে, রাস্তা কি ওদের বাপের নাকি? দেখ আমি আজ কিভাবে ওদের মজা দেখাই। পাঞ্জাবি স্টাইলে লাঠি ঘোরাতে ঘোরাতে বড় বড় পদক্ষেপে অজিতেশ দত্ত এগিয়ে গেলেন মেজরের ট্রাকের দিকে। অন্যদিকে দেরি হয়ে যাওয়ায় মেজরের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তিনি ঘড়ির দিকে তাকালেন। প্রতিটি সেকেন্ড যেন এখন এক একটি ঘন্টার মতন ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওদিকে রাকেশ আর অন্য দুজন জওয়ান টায়ার খোলার আপ্রাণ চেষ্টা করছে, জ্যাক দিয়ে বিশালাকার ট্রাকটিকে তোলার চেষ্টা করছে। ঠিক এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামলো মেজরের ট্রাকের সামনে। জিপ থেকে নামলেন সাব ইন্সপেক্টর অজিতেশ দত্ত। তার বেল্টের চামড়া চকচক করছে, চোখে কালো সানগ্লাস আর মুখে একটা তাচ্ছিল্যের হাসি। তার পিছনে দুজন কনস্টেবল, যারা কিছুটা ভয় আর কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে আসছে। অজিতেশ দত্ত পকেট থেকে একটি রুমাল বের করে ঘাড় মুছলেন। এরপর চিৎকার করে বললেন, এই যে এই গাড়ির মালিককে? কার রাজত্ব চলছে এখানে যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছেন? মেজর গোবিন্দ সিং শান্তভাবে এসআই এর দিকে এগিয়ে গেলেন। তিনি সৌজন্য বজায় রেখে হাত মিলিয়ে বললেন, নমস্কার অফিসার, আমি মেজর গোবিন্দ সিং। আমাদের ট্রাকের দুটো চাকা একসাথে পাংচার হয়ে গেছে, সঙ্গে বেয়ারিং এর সমস্যা। আমরা সরানোর চেষ্টা করছি, কিন্তু গাড়িটা লক হয়ে গেছে। অজিতেশ মেজরের স্যালুট বা সৌজন্যের কোনো পাত্তাই দিলেন না। তিনি উল্টে মেজরের দিকে আঙুল উঁচিয়ে বললেন, শুনুন মেজর সাহেব, এই এলাকাটা আমার থানার অধীনে। এখানে আইন আমি দেখি। আপনাদের গাড়ি পাংচার হয়েছে না ইঞ্জিন ফেটেছে সেটা দেখার দায় আমার নয়। আমি দেখছি সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এখনই গাড়ি সরান, নইলে আমি ক্রেন আনিয়ে এই গাড়িটিকে টো করে থানায় নিয়ে যাব। মেজর গোবিন্দ সিং একটু অবাক হলেন। একজন সরকারি অফিসার হয়ে অন্য একজন উর্দিধারী অফিসারের সাথে এমন আচরণ কাম্য নয়। তিনি ধীরস্থিরভাবে বললেন, অফিসার, আপনি হয়তো গুরুত্বটা বুঝতে পারছেন না। আমরা একটা স্পেশাল অপারেশনে যাচ্ছি। ওপর মহল থেকে নির্দেশ আছে দ্রুত বর্ডারের কাছে পৌঁছানোর। এটা কোনো সাধারণ সফর নয়। অজিতেশ দত্ত একটা অট্ট হাসি দিয়ে উঠলেন। আশেপাশের লোকজনকে শুনিয়ে বললেন, ওরে বাবা, স্পেশাল অপারেশন! আপনারা তো সারাদিন বর্ডারের গল্প শুনিয়েই খালাস। এখানে পাবলিক মরছে গরমে, আর আপনি আমাকে অর্ডার দিচ্ছেন? আমি বলেছি 5 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা করুন, নয়তো আপনার গাড়িগুলি আমি সিজ করব। এই কথা শুনে মেজর গোবিন্দ সিং এর চোয়াল শক্ত হয়ে এলো। তিনি দেখলেন আশেপাশের মানুষগুলো এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে গেছে। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও করছে। অজিতেশ আরও এক ধাপ এগিয়ে গিয়ে মেজরের কলারের খুব কাছে এসে বললেন, কি হলো, কথা বেরোচ্ছে না কেন? নাকি মেজরের দাপট আমার সামনে কাজ করছে না? মেজর গোবিন্দ সিং খুব নিচু গলায় বলেন, অফিসার, আপনি এই সীমা লঙ্ঘন করছেন। আমাদের ইউনিটের জওয়ানরা গত 36 ঘন্টা ঘুমায়নি এই দেশের সুরক্ষার জন্য। আপনি সামান্য জ্যামের দোহাই দিয়ে আমাদের কর্তব্য কাজে বাধা দিচ্ছেন। অজিতেশ দত্ত তাচ্ছিল্য করে বললেন, আমি তো এখনো বাধা দেওয়া শুরুই করিনি। রতন, যা তো এই গাড়ির কাগজপত্র নিয়ে আয় আর কেস লেখ। কনস্টেবল রতন আমতামতা করে বলল, স্যার, ওনারা তো আর্মি, এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। অজিতেশ দত্ত ধমক দিয়ে বললেন, যা বলছি তাই কর। কোনো আর্মি ফার্মি বুঝি না, আইন সবার জন্য সমান। এই গাড়ি এখন এই অবস্থায় থাকবে না। মেজর গোবিন্দ বুঝতে পারলেন এই অফিসার যুক্তির কথা শুনবে না। তার ক্ষমতার নেশা তাকে অন্ধ করে দিয়েছে। তিনি পকেট থেকে নিজের ফোন বের করলেন। তার চোখে তখন এক আগুনের ঝিলিক। তিনি জানতেন
দেশের সুরক্ষার চেয়ে বড় কোনো অহংকার হতেই পারে না। মেজর গোবিন্দ তার ফোনের স্পিকার অন করে একটি বিশেষ নম্বরে ডায়াল করলেন। ওপারে রিং হচ্ছে। অজিতেশ দত্ত হাসছেন আর তুড়ি বাজাচ্ছেন। তিনি ভাবছেন মেজর হয়তো তার কোনো বন্ধুকে ফোন করছে, কিন্তু অজিতেশ জানতেন না এই একটি ফোন কল তার সাজানো ক্ষমতার তাসের ঘর মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দিতে চলেছে। কয়েকবার রিং হতেই ফোনটি রিসিভ হলো। ওপার থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। জয় হিন্দ মেজর, কি খবর? তোমরা কি লোকেশনে পৌঁছে গেছো? গোবিন্দ সিং শান্ত গলায় বললেন, জয় হিন্দ স্যার। না স্যার, আমরা মাঝপথে আটকে গেছি। আমাদের গাড়ির চাকা পাংচার হয়েছে, কিন্তু সমস্যা সেটা নয়। স্থানীয় পুলিশের একজন সাব ইন্সপেক্টর আমাদের কাজ করতে বাধা দিচ্ছেন এবং আমাদের গাড়ি বাজেয়াপ্ত করার হুমকি দিচ্ছেন। এমনকি তিনি আমাদের মিশনের গুরুত্বটাকেও ছোট করছেন। ওপার থেকে কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তারপর রাগী গলায় ভেসে এলো, ফোনটা ওই অফিসারের হাতে দিন। মেজর ফোনটি অজিতেশ দত্তের দিকে বাড়িয়ে দিলেন। নিন, আপনার সাথে আমাদের কমান্ডিং অফিসার কথা বলবেন। অজিতেশ অবজ্ঞার সাথে ফোনটা নিয়ে কানে ধরলেন। ওপাশ থেকে একটা গম্ভীর গর্জন ভেসে এলো। সেই গর্জন এতটাই তীক্ষ্ণ ছিল যে অজিতেশের হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম হলো। ফোনের ওপাশ প্রান্ত থেকে কথাগুলো শুনে অজিতেশের মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। ওপার থেকে বলা হচ্ছিল, আমি ব্রিগেডিয়ার রঞ্জিত সিং এর কথা বলছি। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি যে অপারেশনে বাধা দিচ্ছেন তার খবর সরাসরি ডিফেন্স মিনিস্ট্রি পর্যন্ত আছে। আমি এক্ষুনি আপনার এসপির সাথে কথা বলছি। 5 মিনিটের মধ্যে যদি আমাদের জওয়ানদের সাহায্য না করা হয়, তবে আপনার উর্দির চিহ্নটুকু অবশিষ্ট থাকবে না। ফোনটা মেজরকে দিন। অজিতেশ দত্তের হাত কাঁপতে শুরু করলো। তিনি তোতলাতে তোতলাতে ফোনটা মেজরকে ফেরত দিলেন। তার সেই দাপট, সেই অহংকার যেন এক নিমেষেই উধাও হয়ে গেছে। ঠিক 2 মিনিটের মাথায় অজিতেশ দত্তর পকেটে থাকা ওয়াকিটকি আর মোবাইল দুটোই একসাথেই বেজে উঠল। ফোন করেছেন স্বয়ং জেলার পুলিশ সুপার। অজিতেশ ফোন ধরতেই ওপার থেকে এসপি সাহেব চিৎকার শোনা গেল, যা আশেপাশে থাকা মানুষগুলোও শুনতে পেল। অজিতেশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কাদের গাড়ি আটকেছো জানো? একজন আর্মি মেজরের সাথে তুমি অভদ্রতা করেছো। ব্রিগেডিয়ার অফিসার থেকে ফোন এসেছে আমার কাছে। 5 মিনিটের মধ্যে ওনাদের সমস্যার সমাধান করো। নিজে দাঁড়িয়ে থেকে চাকা লাগাও। যদি মিশন লেট হয় তবে আজই তোমার সাসপেনশন লেটার ইস্যু হবে, মনে থাকে যেন। কথাগুলো বলে ফোনের লাইন কেটে গেল। অজিতেশ দত্ত এখন এমন এক পরিস্থিতিতে পড়েছেন যা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। রাস্তার মানুষগুলো ফিসফিস করে হাসছে। যে পুলিশ অফিসার এতক্ষণ বাঘের মতন গর্জন করছিলেন, এখন তাকে ভিজে বেড়ালের মতন দেখাচ্ছে। মেজর গোবিন্দ সিং হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইলেন। তার মুখে কোনো অহংকার নেই, কেবল এক ধীর স্থির ব্যক্তিত্বের চাপ। তিনি বললেন, কি হলো অফিসার, কেস লিখবেন না গাড়ি নিয়ে থানায় যাবেন? এসপি সাহেবের ধমক খাওয়ার পর এসআই অজিতেশ দত্তর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তার কপালে জমে থাকা ঘাম এখন গাল বেয়ে নিচে নামছে। যে জনতা একটু আগে তার ভয়ে ততস্থ ছিল, এখন তাদের মুখেই বিদ্রুপের হাসি। ক্ষমতার দাপট দেখানো সেই উদ্ধত্ত অফিসারটি এখন এক মূর্তির মতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। মেজর গোবিন্দ সিং তার দিকে এগিয়ে এসে খুব শান্ত গলায় বললেন, অফিসার, সময় বয়ে যাচ্ছে। আমার জওয়ানরা কিন্তু এখনো চাকা পাল্টানোর আপ্রাণ চেষ্টা করছে। আপনি কি এখনো আপনার ডিউটি পালন করবেন, নাকি আমি আমার হেডকোয়ার্টারে বলবো যে স্থানীয় পুলিশের অসহযোগিতার কারণে আমাদের মিশনটি ব্যর্থ হতে চলেছে? অজিতেশ দত্ত আমতামতা করে বলেন, স্যার স্যার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি পরিস্থিতি এতটা গুরুতর। আমি আমি এক্ষুনি ব্যবস্থা করছি। মেজর কোনো উত্তর দিলেন না। তিনি গিয়ে তার জওয়ানদের তদারকিতে মন দিলেন। ওদিকে অজিতেশ দত্ত দিশেহারা হয়ে নিজের কনস্টেবলদের দিকে তাকালেন। তিনি দেখলেন কনস্টেবল রতন এক কোণে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। অজিতেশ গর্জে উঠলেন, রতন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি গিয়ে দেখো আশেপাশে কোনো মেকানিকের দোকান খোলা আছে কিনা। রতন বলল, স্যার, আমি তো ট্রাফিক সামলাচ্ছি, আমি কিভাবে যাব? অজিতেশ বাবু কোনো উপায় না পেয়ে নিজেই এবার কোট খুলে হাতা গোটাতে শুরু করলেন। তার উর্দি যে ধুলোবালিতে মাখামাখি হবে সেই ভয় তখন তার মনে নেই। তার মনে তখন কেবল একটাই চিন্তা, চাকরি বাঁচানো। অজিতেশ দত্ত নিজেই এগিয়ে গেলেন ট্রাকের নিচে, যেখানে রাকেশ শর্মা আর অন্য 2 জন জওয়ান ঘামে ভিজে একাকার হয়ে বিশাল টায়ারটা খোলার চেষ্টা করছে। চাকাটা বেয়ারিং এর সাথে জ্যাম হয়ে যাওয়ায় নড়ছে না। অজিতেশ কাঁপা গলায় রাকেশকে বললেন, ভাই, আমি কি একটু সাহায্য করব? তোমরা অনেকক্ষণ ধরে লড়ছো। রাকেশ শর্মা মেজরের দিকে একবার তাকালো।
মেজর মাথা নিচু করে ইশারা করলেন অনুমতি দেওয়ার জন্য। রাকেশ একটু তাচ্ছিল্যের সুরে বলল, আসুন পুলিশ সাহেব, ক্ষমতার জোর তো অনেক দেখালেন, এবার একটু শরীরের জোর দেখান দেখি। এই টায়ারটা সরাতে 3-4 জন মানুষের পুরো শক্তি লাগবে। অজিতেশ দত্ত তার দামি জুতো আর পরিষ্কার প্যান্টের মায়া ত্যাগ করে ট্রাকের তলায় কাদা আর গ্রিজের মধ্যে বসে পড়লেন। লোহার বিশালাকার রডটা ধরে যখন তিনি টান দিলেন, তখন বুঝলেন আর্মিদের কাজ কতটা কঠিন। 1 মিনিটেই তার দম ফুরিয়ে আসার উপক্রম হলো। পিছনের জওয়ানরা এবং অজিতেশ মিলে যখন একসাথে হেইও বলে জোরে টান দিলেন, তখন এক বিকট শব্দে চাকাটি আলগা হয়ে এলো। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এই দৃশ্য দেখে অবাক। তারা দেখছে যে পুলিশ অফিসার একটু আগে সেনাদের অপমান করছিল, সে এখন নিজের হাতে সেই সেনাদের গাড়ির চাকা ঠিক করছে। বাজারে চায়ের দোকান থেকে মানুষ বেরিয়ে এলো। কেউ একজন বলে উঠল, এই তো চাই, উর্দির সম্মান যে করতে জানে না, তার ঠিক এমনটাই হওয়া উচিত। প্রায় আধা ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর নতুন টায়ার লাগানো শেষ হলো। অজিতেশ দত্ত এখন উর্দি, এখন গ্রিজ আর ধুলোয় কালো হয়ে গেছে। তার মুখ দিয়ে দরদর করে ঘাম ঝরছে। তিনি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন। মেজর গোবিন্দ সিং তার সামনে এসে দাঁড়ালেন। মেজরের পোশাকে এক ফোঁটাও কাদা নেই, কিন্তু তার ব্যক্তিত্বের সামনে অজিতেশকে এখন খুব ছোট দেখাচ্ছে। মেজর বললেন, অফিসার, আপনাকে ধন্যবাদ। আশা করি আজ একটা শিক্ষা পেলেন। উর্দি আমাদের দাপট দেখানোর জন্য নয়, মানুষের সেবা করার জন্য দেওয়া হয়েছে, সেটা পুলিশের হোক বা আর্মির। আমরা বর্ডারে লড়ি যাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারেন, আর আপনারা এখানে আমাদের সাথে এমন ব্যবহার করলে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? অজিতেশ দত্ত মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি কাঁপা গলায় বলেন, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন কোনো মানুষের সাথে আমি এমন অভদ্র আচরণ করব না। মেজর গোবিন্দ হাসলেন। তিনি রাকেশের দিকে ইশারা করলেন গাড়ি স্টার্ট দিতে। 5টি ট্রাকের ইঞ্জিন একসাথে গর্জে উঠল। জওয়ানরা সবাই নিজ নিজ অবস্থানে ফিরে গেল। গাড়ি যখন চলতে শুরু করবে, তখন এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। বাজারে সেই শত শত মানুষ দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল। কোনো রাজনৈতিক নেতার জন্য নয়, কোনো সিনেমার হিরোর জন্য নয়, তারা দাঁড়িয়েছে তাদের আসল হিরোদের সম্মান জানাতে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক ছোট্ট শিশু দৌড়ে এলো মেজরের গাড়ির জানালার কাছে। তার হাতে একটা ছোট্ট তেরঙা পতাকা। সে হাত তুলে এক বলিষ্ঠ স্যালুট দিল। মেজর গোবিন্দ গাড়ি থামিয়ে শিশুটির মাথায় হাত রাখলেন। পুরো বাজার এলাকা তখন মুখরিত হয়ে উঠল এক আকাশ ফাটা স্লোগানে, ভারতীয় সেনা জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। অজিতেশ দত্ত এবং তার কনস্টেবলরা রাস্তার একপাশে দাঁড়িয়ে স্যালুট দিলেন। তবে এই স্যালুট এবার আর উপহাসের নয়, এটা ছিল হৃদয়ের গভীর থেকে আসা শ্রদ্ধা। মেজর গোবিন্দ সিং তার জানালার কাঁচ তুলে নিলেন এবং রাকেশকে বললেন, চলো রাকেশ, আমাদের গন্তব্য এখন অনেক দূরে, আমাদের জন্য দেশ অপেক্ষা করছে। ধুলো উড়িয়ে ট্র্যাকের বহর পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। পিছনে পড়ে রইল এক গর্বিত জনতা এবং একজন পরিবর্তিত পুলিশ অফিসার, যিনি সেদিন বুঝেছিলেন যে আসল ক্ষমতা গায়ের জোরে নয়, বরং সেবার মধ্যে নিহিত থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারই সঙ্গে আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং নিজের দেশকে ভালোবেসে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।